ডোনাল্ড ট্রাম্পের কথা কেউ বিশ্বাস করেন। আমেরিকা নানাভাবে ফেঁসে গেছে। আমেরিকা লড়তে গেছে একটাই জন্য, ইসরায়েলকে সাহায্য করার জন্য, ইসরায়েলের উদ্দেশ্য ফুলফিল করার জন্য। এপস্টেইন ফাইলে এমন কিছু তথ্য ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আছে যেটা হয়তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে আছে। পৃথিবীতে এখন দুটো ইরান আছে, একটি ইরান হচ্ছে মাটির উপরে, আরেকটি ইরান হচ্ছে মাটির নিচে। ভারতে গতকাল 12 লক্ষ কোটি রুপি বাজার থেকে উধাও হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের নানা দিক পরিবর্তন ঘটছে, নানা বাকবদল ঘটছে, নানা ধরনের কথা হচ্ছে। এই সবগুলো বিষয় নিয়েই কথা বলবো চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খানের সঙ্গে। সেলিম খান, আমরা প্রথমে যে জিনিসটি জানতে চাই যে ট্রাম্প গতকালকে বলেছেন যে ইরানের সঙ্গে তার একটি আলোচনা হয়েছে, ইরান সেটি সরাসরি নাকচ করে দিয়েছে। আসলে কি ঘটছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, তিনি ইরানের সঙ্গে তিনি কথাটি বলেছেন আসলে যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই 48 ঘন্টার আলটিমেটামটা শেষ হয়ে যাচ্ছিল। শেষ হওয়ার পরে উনি সেইটাকে 5 দিন বাড়িয়ে দিলেন, যে আরও 5 দিন চলবে, কারণ ইরানের সঙ্গে একটি আলোচনা চলছে। ইরানের সঙ্গে আলোচনা চলার সময় এখন আমরা আরও 5 দিন বাড়তি সময় দিলাম। এইখানে খেলাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা বিষয় সবাই মনে রাখে, ডোনাল্ড ট্রাম্পের কথা কেউ বিশ্বাস করেন না। ডোনাল্ড ট্রাম্পের কথা কেউ গোনার মধ্যেও ধরেন না। এটা একটা তো আপনার অবস্থা আছে যে ডোনাল্ড ট্রাম্প এ বেলা কী বলবেন, পরের বেলা কী বলবেন, বা এক্ষুনি বলে পর মুহূর্তে আর একটা কী কথা বলবেন কেউ হিসাবের মধ্যে জানেন না। কেউ তাকে মিথ্যেবাদী বলেন, কেউ তাকে ভণ্ড বলেন, কেউ আরও নানা বিশেষণে ভূষিত করেন, কিন্তু অনেকে বলেন যে উনি ডিমেনশিয়ায় ভোগেন। উনি আসলে মনে রাখতে পারেন না যে কখন কোনটা কি বলেছি, যে এই কথা মনে রাখতে পারেন না, সেটা হতে পারে। কিন্তু এখানে আর একটা বড় ধরনের খেলা চলে আসছে। আপনি দেখেন যে 48 ঘন্টার আলটিমেটাম কখন দেয়া হলো, সম্ভবত শুক্রবার বা শনিবার। 48 ঘন্টার আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কি হলো? 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে যে প্রথমেই তেলের দাম বাড়তে শুরু করলো। তেলের $100, $115, $20 কাছাকাছি, 120 পর্যন্ত পৌঁছেছিল, আবার কমে 113, 14, 15 এরকম এর মধ্যে ওঠানামা করছিল। এরপরে তার প্রভাবে কি পড়লো? আপনার সোমবার যখন এই যে ট্রাম্পের এই কথার পরে সোমবার যখন আপনার এই এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলো খুললো, এই স্টক এক্সচেঞ্জগুলোতে কিন্তু প্রত্যেকটা ধর করে পড়ে গেল। $100 চলে আসলো। তেলের দাম না, শেয়ার বাজারের যে সূচক, শেয়ার বাজারের সূচক পড়তে শুরু করলো, শেয়ারের দাম কমতে শুরু করলো, লোকজন বেচতে ভয়ে বিক্রি করা শুরু করেছে। সেখানে জাপানের নিক্কি, আপনার দক্ষিণ কোরিয়ায় যে শেয়ার সূচক, সেটা 17 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। হংকং, চীন, ভারতে বলা হয়েছে যে ভারতে গতকাল 12 লক্ষ কোটি রুপি বাজার থেকে উধাও হয়ে গেছে, একদিনে। এইভাবে শেয়ার বাজারে। এইবার দেখেন খেলাটা, ডোনাল্ড ট্রাম্প কখন, এই যে আপনি বললেন যেটা, যে আমাদের সঙ্গে ইরানের আলোচনা চলছে, এবং তিনি ছাড়লেন যখন আমেরিকার শেয়ার বাজার ওপেন হবে তার কিছুক্ষণ আগে। এবং দেখেন সবগুলো শেয়ার বাজার পড়লো, কিন্তু আমেরিকার শেয়ার বাজার, ডাউ জোন্স আর ওয়াল স্ট্রিটের যে শেয়ার বাজারের আছে সেইগুলো কিন্তু আপনার উঠে গেল, এবং 1.4% না কত পার্সেন্ট এরা আপনার শেয়ার বাজার বেড়েছে। এরা শেয়ার বাজারে এক ধরনের রিয়াকশন, আমরা এশিয়া সহ পুরো বিশ্বে শেয়ার বাজারের রিয়াকশন দেখলাম একরকম, আমেরিকায় গিয়ে শেয়ার বাজার রিয়াকশন দেখলাম আরেক রকম। এখন প্রশ্ন উঠেছে যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প পরিবার, তারা কিন্তু এই শেয়ার বাজারের সঙ্গে, তারা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে, এইসবের সঙ্গে কিন্তু ব্যাপকভাবে যুক্ত। এখন কি ট্রাম্প এবং তার বন্ধুরা এইভাবে প্রেসিডেন্টের মুখ দিয়ে কথা বলিয়ে শেয়ার বাজার থেকে কি অর্থ লুটে নিচ্ছেন? তাহলে কি আগে শেয়ার বাজার ফেলে দেওয়া হয়েছিল? আগেও তো কিছুদিন আগে তো আমেরিকার শেয়ার বাজারও পড়ে গিয়েছিল। সেই সময় কি তারা অনেক শেয়ার বাই করেছিলেন, যে বাই করার পরে তারা এই সময় এসে গতকাল এসে সেল করে দিয়েছেন? এতে দেখা যাবে একদিনেই তারা
$1-2 বিলিয়ন মালিক হয়ে গেছেন। তাহলে এই যে ট্রাম্পের কথা, এর কিন্তু দুটো দিক। এক হচ্ছে যে তার অপ্রকৃতিস্থ মানসিকতা, যেখানে তিনি কখন কি বলেন কেউ জানে না, যেখানে তাকে পাগল বলতে পারেন, যেখানে মিথ্যাবাদী বলতে পারেন, আবার কেউ বলতে পারেন তিনি ডিমেনশিয়ায় ভোগেন। 2 নম্বর হচ্ছে খেলাটা তাহলে চলে গেল শেয়ার বাজারের দিকে। পুরো শেয়ার বাজার কিন্তু একেবারে মানে তাদেরকে লাল করে দিল, অন্যদের লাল বাতি জ্বালিয়ে দিল। এশিয়ার সাধারণ যে এমনি বড় বড় শেয়ার যারা, শেয়ারের ক্রেতা যারা, কোম্পানি করে করে যারা প্রচুর শেয়ার কেনেন, সবাই তো আর ওই আপনার বড় শেয়ার কেনার অধিকার রাখেন না, এমনি ছোট ছোট ইয়েরাও শেয়ার কেনেন। তো সেই শেয়ারগুলো তারা ভয়ে হয়তো কম দামে ছেড়ে দিয়েছে, না জানি আরও কি হয় এই ভয়ে। তাহলে খেলাটা হচ্ছে এই 2 জায়গায়। কিন্তু এখানে আরেকটা জিনিস যে মানে ইরান যে তাকে অস্বীকার করছে যে উনি বলেননি, এর মধ্যে আরও একটি খবর দেখা যাচ্ছে যে ইসলামাবাদ নাকি এটার সঙ্গে যুক্ত হয়েছে মধ্যস্থতা করার জন্য। পাকিস্তানকে বলা হয়েছে যে ইসলামাবাদে কোনো একটি জায়গায় মানে ইসলামাবাদকে ঠিক মানে স্থান করে যে 2 পক্ষের আলোচনার জন্য ইরানকে ডাকা, ইউএসএকে ডাকা, এরকম একটা আলোচনাও চলছে। মানে বিষয়টা কি তাহলে এরকম যে মানে ট্রাম্পকে কি আসলে ইরান চাইছে যে ট্রাম্প ক্ষমা চান, বা এরকম কি কোনো বিষয়? কারণ আমি একটু যদি ধরিয়ে দিই, আমেরিকার ভিতরেও কিন্তু ট্রাম্পেরই প্রশাসনের কোনো সাবেক বা একজন সিনেটর চাক শুমার বলেছেন যে এই যে মানে আমেরিকাতে তেলের দাম যে 75% বাড়লো, তার সম্পূর্ণ দায় ট্রাম্পের। সেই সঙ্গে শেয়ার বাজারের বিষয়টিও আপনি বললেন। আবার সাবেক উপদেষ্টা জন বোল্টন, মানে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বলছেন যে ইরানের যে প্রথম আমলে যে ইরানের মার্কিন পদক্ষেপ একেবারে এলোমেলো, পরিকল্পনাহীন। তাহলে এই যদি পরিকল্পনাহীন হয়, তাহলে এখন পাকিস্তানকে আনা হচ্ছে, ইরান অনড় অবস্থানে আছে, মানে কোনোভাবে কি ইরান কি ট্র্যাপে ফেলেছে যে তুমি ক্ষমা চাও? বিষয়টা কি এরকম? এখানে ক্ষমা চাওয়া না, প্রথম জিনিস হচ্ছে যে আপনার ইরান 3টি প্রস্তাব দিয়েছে যে তাকে যদি তার সঙ্গে যদি যুদ্ধবিরতি করতেই হয়, যুদ্ধবিরতির প্রথম শর্ত হচ্ছে যে ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা চালানো যাবে না, এই গ্যারান্টি, ইন্টারন্যাশনাল গ্যারান্টি দিতে হবে। সেই গ্যারান্টি শুধু আমেরিকা ইউরোপ থেকে দিতে হবে, আমেরিকায় আইন করে দিতে হবে, সেই ইউরোপ থেকে হলে হবে না। এই গ্যারান্টি তার সঙ্গে চীন, রাশিয়া অবশ্যই যুক্ত থাকবে যে এই গ্যারান্টির সঙ্গে। এরকম একদম প্রথম দাবি। 2 নম্বর হচ্ছে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই পয়সা দিতে হবে। এর সঙ্গে আরও কিছু কিছু দাবি, এই দুটো হচ্ছে প্রথম ইয়ে। তারা $50 বিলিয়ন পর্যন্ত দাবি করেছে, এখন ওই অর্থ আরও বাড়বে যদি ইয়ে করে। ফলে ইরানের কাছে এই মুহূর্তে, কারণ ইরানের হারানোর কিছু ছিল না, কারণ যুদ্ধটা ছিল অসম যুদ্ধ। এই অসম যুদ্ধে ইরান যেটুকু পারবে সেটুকুই কিন্তু তার লাভ, এবং মানুষ ইরানের পক্ষে জানে, সবাই জানে যে ইরান যুদ্ধ শুরুও করেনি, ইরান এমন কোনো কাজ করেনি যার জন্য যুদ্ধ করা যায়। ফলে সমগ্র বিশ্ব জনমত কিন্তু ইরানের পক্ষে, এমনকি আপনি যেটা বলছেন যে আমেরিকার জনমতও কিন্তু আমেরিকার পক্ষে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয়েছে, ট্রাম্পের অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা, যে তিনি ক্ষমা চাওয়ার মানে ক্ষমা না চাওয়ার এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তো তার ক্ষেত্রে তিনি যেরকম একজন উদ্ধত ব্যক্তিত্ব, তিনি ওই লাইনে হাঁটেন না। তার আগের বার তিনি যখন নির্বাচিত হন 2016-তে, তখন তার নির্বাচন নিয়ে একজন FBI ডিরেক্টর মারা যাওয়ার পরে, মুলার মারা যাওয়ার পরে তিনি ওই খবর শুনে বলেছিলেন, গুড, মানে আই এম হ্যাপি টু হিয়ার দিস নিউজ। মানে তিনি এমন একটা লোক যে একজনের মৃত্যু সংবাদ শুনে বললেন যে আমি খুশি হয়েছি। ফলে তার কাছে কোনো কিছু আশা করা এক প্রকার অন্যায়, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমেরিকা নানাভাবে ফেঁসে গেছে। এবার আপনারা একটা একটা করে উদাহরণ দিন। আপনার যে জাপানের ওকিনাওয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছে যে মেরিন সেনা, তাদের পৌঁছাতে সময় লাগবে, কিভাবে তাদের নেওয়া হবে সেই কোনো পরিকল্পনা নেই। আপনার যে সবচেয়ে এই বিশ্বের আধুনিকতম যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড, সেই বিমানবাহী রণতরী আগুন জ্বলার পরে এখন গ্রিসে যে মার্কিন ঘাঁটি আছে সেইখানে সেটা রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আগামী 14 মাসের আগে এইটা ফিরে আসতে পারবে না। 3, USS আব্রাহাম লিঙ্কন যেটা গিয়েছিল,
সেটা এখন কোথায় কেউ কেউ জানে না। তাহলে ওটা পাঠানো হয়েছিল কেন? মানে আমেরিকানদের কাছেই কিন্তু এখন উত্তর নেই। 4, আপনি দেখেন আমেরিকার প্রত্যেকটা ফাইটার, এ পর্যন্ত বলা হচ্ছে যে 14 থেকে 16টা ফাইটার প্লেন, যুদ্ধ বিমান, তারা কিন্তু ভূপাতিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আর কার্যকর নয়। তা ফাইটার প্লেনের মধ্যে যেগুলো জেট ফুয়েল ভর্তি, মানে মাঝ আকাশে সেই প্লেন ধ্বংস হয়েছে। আপনার F-15 ধ্বংস হয়েছে। আপনার সবচেয়ে যে তাদের আদরের ধন, তারা সর্বত্র গর্ব করে যে স্টেলথ F-35, সেই F-35কে ইরান আপনার শুধু মানে ক্ষতিগ্রস্ত করেনি, ধ্বংস করেনি, সেইটার ভিডিও রিলিজ করেছে তারা। এবং আমেরিকা বলতে পারছে না যে আমার এইটা হয়নি। এই ক্ষেত্রে কিন্তু যদি দেখেন ইসরায়েলের ক্ষতি হচ্ছে আপনার তার দেশের মধ্যে যে ইরানি ইয়েগুলো আসতে পড়ছে সেইটার ক্ষতি। কিন্তু আমেরিকার যে এই ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রতিদিন তাদের $2 বিলিয়ন উপরে খরচ হয়ে যাচ্ছে, এবং এই খরচ থেকে জোগানো হবে। 2 নম্বর আরও যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা আছে যে মানে যুক্তরাষ্ট্র প্রথমেই যে বিপুল পরিমাণ টমাহক থেকে শুরু করে বিভিন্ন ক্রুজ মিসাইল এত পরিমাণ ব্যবহার করেছে যে তাদের এখন অনেক হিসাব করে আক্রমণ শানাতে হচ্ছে। এক হচ্ছে আক্রমণ শানাতে হচ্ছে কারণ তাদের সাপ্লাই চেনের ওই জায়গায় কিন্তু তারা নেই। কারণ আপনার পেন্টাগনের পক্ষ থেকে বা ওই যে তাদের যুদ্ধ বিভাগ, এখন যেটা ওয়ার ডিপার্টমেন্ট, সেই ওয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে $200 বিলিয়ন কংগ্রেসের থেকে সহায়তা চাওয়া হয়েছে। তো কংগ্রেসের থেকে সহায়তা চাওয়া আছে। আপনি কংগ্রেসের নেতা, এই যে এক্ষুনি যার নাম বললেন সিনেটের চাক সুমার ডেমোক্র্যাট নেতা, এই ডেমোক্র্যাট নেতা তিনি বলছেন যে এই যে তেলের দাম বৃদ্ধি এবং তারা এই পয়সা দেবেন বলেও মনে করা খুব কঠিন। কারণ আর এই পয়সা দিলেই কালকে আমেরিকায় অস্ত্র তৈরি করে মূলত বেসরকারি প্রতিষ্ঠানগুলো, কোনো সরকারি প্রতিষ্ঠান করে না। এই প্রতিষ্ঠানে তারা অর্ডার দেবেন। এই একটা কোম্পানি, মাদার কোম্পানি থাকে, সেই মাদার কোম্পানির পেছনে অনেকগুলো ছোট ছোট কোম্পানি থাকে যারা বিভিন্ন ধরনের পার্টস বা অন্য জিনিস সরবরাহ করে। তা সেইগুলো হতেও একটা নির্দিষ্ট সময় লাগবে। আজ বললে কালকেই অস্ত্র আসবে না। ফলে এই অবস্থা কিন্তু হবে। এটা কিন্তু ট্রাম্পকে আপনার তার জেনারেলরা আগেই বলেছিলেন, যে জন্য তিনি এক জেনারেলকে ক্ষিপ্ত হয়ে তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেন, যে তার কথা না শোনার জন্য, যে প্রেসিডেন্টের মুখের উপর কথা বলে, এবং ওনার মুখের উপর কথা বলে যে তাকে উনি পছন্দ করেন না। এখনকার যিনি চিফ অফ স্টাফ আছেন তিনি ট্রাম্পের সুরে কথা বলেন, কারণ নেতানিয়াহু যে কোনোভাবে হোক, একটা অভিযোগ বলা হয়ে থাকে যে এপস্টেইন ফাইলে এমন কিছু তথ্য ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আছে যেটা হয়তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে আছে, সেইটা গেলে বিপদ হবে, সেটা একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে যে ট্রাম্প ইহুদি লবি দ্বারা পরিবেষ্টিত, তার জামাতা, তার আরও যারা মানে সহযোগী আছেন, তারা সবাই ইহুদি শুধু না, তারা জায়নিস্ট, তারা এই মতবাদে বিশ্বাস করেন এবং পুরোপুরি ইসরায়েলের ফাঁদে পা দিয়ে, এই যে আপনি একটু আগে বললেন যে একজন বলেছেন যে ওই জন বোল্টন, এটা আমেরিকাতে কেন দীর্ঘদিন ধরে আলোচনা করছে যে আমেরিকা কী জন্য লড়তে গেছে। আপনি বলেন, আপনার কি মনে হয় যে আমেরিকা কী জন্য লড়তে গেছে? আমেরিকা লড়তে গেছে একটাই জন্য, ইসরায়েলকে সাহায্য করার জন্য, ইসরায়েলের উদ্দেশ্য ফুলফিল করার জন্য। তার বাইরে আমেরিকার নিজস্ব কোনো উদ্দেশ্য নেই, কোনো বিদেহ নেই। কিন্তু যাবতীয় অস্ত্র এবং খরচ সব কিছুই বহন করতে হচ্ছে তাদেরকে। এইরকম একটা অবস্থার মধ্যে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ, তারা একটা খবর দিয়েছে যে 9 এপ্রিল এই দিনটাকে লক্ষ্য করে আমেরিকা চাচ্ছে যে যুদ্ধটা 9 এপ্রিলের মধ্যে তারা বন্ধ করতে 21 দিনের একটা সময় ঠিক করেছে। এর মধ্যেই সিএনএনকে আবার ট্রাম্প একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমি এবং আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব। সেই আয়াতুল্লাহ এখনকার হতে পারে, ভবিষ্যতের হতে পারে। তার মানে কি, মানে ট্রাম্প কি এটা বুঝতে পারছেন যে তার আসলে মানে আর কোনো উপায় নেই, এই কারণে সে ইরানের সর্বোচ্চ নেতার মানে সঙ্গে এক ধরনের সমঝোতা করে যুদ্ধটাকে বন্ধ করতে চাচ্ছেন? দেখুন, এই হরমুজ প্রণালী যে ইরানের উপর হামলা চালালে হরমুজ প্রণালী যে বন্ধ হবে,
এইটা কিন্তু ট্রাম্প আগেভাগে জানতেন। এটা এবং খুবই স্বাভাবিক, জানারই হরমুজ কথা। বন্ধ হলে আমেরিকার কতটুকু ক্ষতি হবে সেটা হয়তো তিনি জানতেন না, কিন্তু তার চেয়ে বেশি জিনিস হচ্ছে যে হরমুজের হলে যে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে, অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, সেটা তিনি বুঝেছিলেন। এবং হরমুজ খুলে দেওয়ার জন্য তিনি যে বন্ধুদের ডাক দিলেন যে আসো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি এই যুদ্ধে, কোনো বন্ধু তার সাড়া দেয়নি। এখন কোনো তারা দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তার পশ্চিম ইউরোপের বন্ধু যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আরও অনেক দেশ যারা বরং কেউ কেউ বিরোধিতা করেছে, স্পেনের প্রধানমন্ত্রী একদম মুখোমুখি সরাসরি বলে দিয়েছেন, কেউ দাঁড়ায়নি। জাপান আসেনি, দক্ষিণ কোরিয়া আসেনি, অস্ট্রেলিয়া আসেনি, কেউ আসেনি। তাহলে তখন তার জন্য আর বন্ধু বাকি থাকে কে? তাহলে যে শত্রু সেই বন্ধু, ও যদি তাকে যদি বন্ধু বানানো যায়, এবং তাকে যে উনি বন্ধু বানাতে পারবেন এটা ওনাকে কে বলেছে? উনি হয়তো দেখেন, আশা করছেন। আপনি এই একটি ইয়েতে উনি অসফল হওয়ার কারণে ওনার এই মাসের শেষের দিকে চীন সফরে যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের, সেই চীন সফর উনি কিন্তু বাতিল করেছেন। কারণ উনি জানেন না যে এটা কি হবে না হবে। এই যুদ্ধ একটা বাদিয়েছেন, যুদ্ধ এখন ছাড়াতে পারবেন না। আর ইরান এবং রাশিয়া এই যুদ্ধের আমেরিকা জড়ানোর ফলে আমেরিকাকে কিন্তু তারা মেপে ফেলতে পারছে যে আমেরিকার শক্তি আসলে কোথায়। আমেরিকার ডেটারেন্স যেটা পারমাণবিক, তার পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমা, যে ধরনের বোমাই হোক না কেন, যে আণবিক বোমাগুলো আছে, সেটা তার ডেটারেন্স হতে পারে। কিন্তু এই যে তার যে বিরাট কী বলে বিমানবাহী রণতরী, বিরাট স্টেলথ বিমান F-35, B-2 বম্বার, অমুক তমুক নিয়ে যতই গর্ব করুক, এগুলো একটিও অজেয় নয়, এগুলোকে ধ্বংস করা সম্ভব। এবং ইরানকে দিয়ে তারা সেটি প্রমাণ করেছে। আপনার কালকে একটি লেখাতে আপনার দেখছিলাম যে এই যে ব্যালিস্টিক মিসাইল, ইরানের যে ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইল, সেই মিসাইলের সঙ্গে চীনের যে বাইডু, যে যারা জিপিএস সিস্টেমটাকে চীনের মতো করে তৈরি করেছে, এইটাকে যুক্ত করছে তারা চীনের কাছ থেকে সাহায্য নিয়ে। এই জন্য এখন দেখেন যে আপনার ইরানের প্রতিটি হামলা কিন্তু একদম পিন পয়েন্টে হচ্ছে। তারা কিন্তু ইসরায়েলের এর উপরে মারতে চায়নি, পারমাণবিক ঘাঁটির উপর মারতে চায়নি, তারা মারতে চেয়েছে একটু দূরে, যেন ওইটা তাকে বোঝানো যে আমি ইচ্ছা করলে কিন্তু যখন এইখানে মেরেছি তখন ওই জায়গায় মারতে পারি। আর একটা কি, ড্রোন। এই ড্রোনের শিক্ষা কার থেকে? ইরান কিন্তু এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় বিপুল পরিমাণ ড্রোন কিন্তু রাশিয়াকে দিয়েছে, এবং রাশিয়া সেই ড্রোনের ব্যবহার করেছে। এবং রাশিয়া তাকে ওইখান থেকে সে শিখছে যে ড্রোনের সর্বোচ্চ ব্যবহার এবং মানে সর্বোত্তম ব্যবহার কীভাবে করা সম্ভব, সেটা কিন্তু রাশিয়া তার সঙ্গে ভাগাভাগি করেছে এবং তাকে শিখিয়েছে। ইরান বড় ধরনের যুদ্ধ জাহাজ, যেটা আপনি ধরেন F-35, একটা 100 মিলিয়ন 200 মিলিয়ন ডলার দাম, আমাদের টাকায় প্রায় 2000, হয়তো 2000 কোটি টাকা একটা মানে বিমানের দাম। ইরান সেইটাই করেনি। ইরান $20,000 দিয়ে কিভাবে একটা ড্রোন বানানো যাবে, কিভাবে এর চেয়ে কম পয়সায় ওই যুদ্ধাস্ত্র তৈরি করা যাবে, সেইটা তৈরি করেছে। সেইটা তৈরি করার কারণে আমেরিকার ট্রাম্প সাহেব আজ প্রচণ্ড রকমের, তারা কল্পনাও করেননি যে ইরান আপনার এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। শুধু প্রতিরোধ না, বলা হচ্ছে যে ইরান, পৃথিবীতে এখন দুটো ইরান আছে। একটি ইরান হচ্ছে মাটির উপরে, আরেকটি ইরান হচ্ছে মাটির নিচে। মাটির নিচে ইরান কি আছে এইটা এখনো পর্যন্ত কেউ জানে না। এখনো পর্যন্ত আমেরিকার জন্য বা ইসরায়েলের জন্য কিংবা আমেরিকার মিত্র আরব দেশগুলোর জন্য কি জিনিস লুকিয়ে আছে, কি বিস্ময় লুকিয়ে আছে, এইটা কিন্তু কারোর ধারণা নেই। কারণ ইরান আস্তে 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 তার সুতো ছাড়তে শুরু করেছে। যখনই তাদের ওই যে ইন্টারসেপ্টারের সংখ্যা কমেছে, তখনই কিন্তু তারা ধীরে 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 তাদের অস্ত্র বের করা শুরু করেছে। সেলিম খান, ধন্যবাদ আপনাকে। যুদ্ধের আরও পরবর্তী পরিস্থিতি নিয়ে আবারও আমরা কথা বলবো। দর্শক, সাংবাদিক সেলিম খান বলছিলেন ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, তার নানান দিক বিশ্লেষণ করছিলেন আমাদের সঙ্গে। আপনার মতামত এই যুদ্ধ সম্পর্কে, এই আলোচনা নিয়ে কি, সেটা আমরা জানতে চাই। চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানান। সাবস্ক্রাইব করুন চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিন। চর্চার সঙ্গে থাকুন।